শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ঢেলে সাজানো হচ্ছে দেশের আর্থিক খাত, নেতৃত্বেও আসছে পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পেলেন আর্থিক খাতের পরিচিত বিশ্লেষক ডক্টর আহসান এইচ মনসুর। একই দিনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজকে। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘদিন ধরেই আর্থিক খাতে লুটপাট, নৈরাজ্য, ব্যাংক খাতে পরিবারতন্ত্র, এমন অনিয়ম আর অপশাসনে ছেয়ে যায় আওয়ামী শাসন। ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াই 1,82,000 কোটি টাকা। এছাড়াও অর্থ পাচার, দেশি বিদেশি বিনিয়োগ থমকে যাওয়া সহ আর্থিক খাতে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। কেন্দ্রীয় ব্যাংকের মতো স্বাধীন প্রতিষ্ঠানকেও ব্যবহার করা হয় ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ব্যাংক খাত নিয়ে এক পর্যালোচনায় জানায়, গেল 15 বছরে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে 92,000 কোটি টাকারও বেশি। তবে আসার কথা হলো আর্থিক খাতে সংস্কার ও গতি ফেরাতে শীর্ষ পদগুলোতে আসছে নতুন নেতৃত্ব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে। আমি শিওর ফাইন্যান্সিয়াল সেক্টরে যখন আমরা খুলবো, কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে আসবে, এবং সেই সাপ কত বড় সাপ জানি না, কত বিষাক্ত তাও জানি না, কিন্তু খারাপ কিছুই আসবে, ভালো জিনিস হয়তো খুব বেশি পাবো না। তো এই জায়গাটায় আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমরা গোয়িং টু ট্যাকল দিস ক্রাইসিস। যেটা তো যাই হোক, এখন যা আছে আমাদের সেখান থেকে পুনর্গঠনে যেতে হবে। এদিকে দীর্ঘদিন ধরে মন্দার কবলে থাকা পুঁজিবাজারকে গতিশীল করতে এবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজকে। আর্থিক খাতের এমন নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরাও। আমি পজিটিভলি দেখি। আহসান এইচ মনসুর এবং উনি আইএমএফের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, ওইখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে আমার জানা মতো হি ওয়াজ উইথ দ্য রিসার্চ অর্গানাইজেশন, ওনার নলেজ আছে। এই মুহূর্তে দরকার একটি শ্বেতপত্র, যে সমস্ত সংস্কার কর্মসূচি বহুদিন যাবৎ হতে পারেনি সেগুলোকে এখন নজর দেওয়া, সেটা ব্যাংক খাতের সংস্কার হোক, পুঁজিবাজারের সংস্কার হোক, কর আহরণের ব্যাপার হোক। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিশেষজ্ঞদের সাথে নিয়ে ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কাজ করবেন তিনি। সেন্সিটিভ ব্যাপার, ওটা তো এটা ক্যাবিনেটের জন্য আমরা আলাপ করবো, এটা নিয়ে ভাবনা করবো, সেগুলো আমাদের মাথায় আছে। কি বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্ট দেখছিলাম, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলবো আর্থিক খাতের নতুন নেতৃত্ব। আমরা দেখছি যে নতুন নতুন নেতৃত্ব আসছে এবং আর্থিক খাতকে ঢেলে সাজানো হচ্ছে। সব মিলিয়ে সেটি কেমন হচ্ছে এবং সম্ভাবনার যে বাংলাদেশের কথা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর, সেই সম্ভাবনা কতটা বাস্তবতায় রূপ দিতে পারবেন, এসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা রয়েছেন, সাবেক সভাপতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পরিচিত মুখ রিজওয়ান রহমান। আমরা তাকে স্বাগত জানাতে চাই। নিউজ বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি রিজওয়ান রহমান আপনাকে। আমরা আপনার কাছ থেকে আর্থিক খাতের নতুন নেতৃত্ব নিয়েই আসলে শুনবো। এর বাইরেও আসলে আমরা সামষ্টিক অর্থনীতির অনেক রকম চ্যালেঞ্জ আসলে রয়েছে, অনেক চড়াই উত্তরায়ের বিষয় রয়েছে, সব মিলিয়ে কথা বলতে চাই। তার আগে আমাদের ছোট্ট একটু অল্প সময়ের জন্য আমরা আমাদের একজন সহকর্মী এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছেন, সেখানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, অর্থ পরিকল্পনা উপদেষ্টা কথা বলেছেন। আমরা তার কাছ থেকে একটু তথ্য জেনে আসতে চাই। আশা করি ইয়াসমিন আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি যে রিজার্ভ নিয়ে তিনি আজ বেশ কিছু কথা বলেছেন, যে রিজার্ভের অনেক অলিগলি রয়েছে, চোরাপথ রয়েছে এবং এটিকে বাড়ানো দরকার। আসলে এই বিষয়টি নিয়ে তিনি কি আসলে সুনির্দিষ্ট করে কি বোঝাতে চেয়েছেন ইয়াসমিন? বাবু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত 8 আগস্ট আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে উপদেষ্টা কমিটির সদস্যের তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই, মানে ছুটির দিন থেকেই সচিবালয় অফিস করা শুরু করেছেন। শনিবারও অফিস করেছিলেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, এবং আজকে তিনি বসেছিলেন মূলত মুদ্রাস্ফীতি নিয়ে। এবং আমরা জানি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর, তাকে সহ কিছু সংশ্লিষ্ট কিছু মন্ত্রণালয়, কৃষি সচিব, বাণিজ্য সচিব, অর্থ
সচিব তো দুই বিভাগের ছিলেনই, এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন, তাদের সাথে মূলত মুদ্রাস্ফীতির বিষয়টি এসছে, রিজার্ভের বিষয়টি এসছে। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর সাংবাদিকদের সাথে প্রথমে কথা বলেছেন অর্থ উপদেষ্টা, পরে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনিও, এবং অর্থ উপদেষ্টা খুব পরিষ্কার করে একটা বিষয় বলেছেন যে এখন অগ্রাধিকার দাম কমানো, জিনিসপত্রের দাম কমানো, অর্থাৎ মুদ্রাস্ফীতি কমানো, সেক্ষেত্রে অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে এখানে মনোযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি, এবং এর জন্য সরবরাহ বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে, এবং উনি খুব কনফিডেন্টলি বলেন যে এটা আমরা পারবই, এটা না পারার কিছু নেই, হয়তো কালকেই সম্ভব না, কিন্তু এটা সম্ভব করতে হবে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য, নাম্বার 1। নাম্বার 2, তার সাথে কথা হয়েছিল আসলে রিজার্ভের বিষয়টিও, রিজার্ভের তিনিও বলেছেন, আবার বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তাকে কথা বলতে বলেছেন, বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিজার্ভ নিয়ে খুব ভালোভাবে বলেছেন যে রিজার্ভ যেটা এটা সংকট একটা আছে, সেই সংকটটা রাতারাতি কমানো না গেলেও তবে এটা নিয়ে চেষ্টা চলবে। 3টি বিষয় উনি বলেছেন, উৎপাদন, সরবরাহ এবং চাঁদাবাজি। বাজার যদি চাঁদাবাজি বন্ধ হয়, জিনিসপত্রের দাম একদিকে কমবে, অন্যদিকে আমদানি করতে হবে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে প্রাধান্য দিয়ে, সেক্ষেত্রে আমাদের রিজার্ভ বাড়বে। উনি তাও সময় নিয়েছেন হয়তো 5-6 মাসের মধ্যে, এবং যিনি অর্থ উপদেষ্টা তিনিও বলেছেন আগামী 5-6 মাসের ভিতরে আমরা জিনিসপত্রের দাম একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। এটা বলতে পারছি, এটা অসম্ভব কিছু না, এখন যে পর্যায়ে আছে সেখানে আসলে যারা আছেন। ইয়াসমিন, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আপনার যে মূল বার্তা আসলে বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন জানাচ্ছিলেন সচিবালয় থেকে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন রিজওয়ান রহমান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা তাকে আরও একবার স্বাগত জানাতে চাই। রিজওয়ান রহমান, আশা করি শুনতে পাচ্ছেন। আমরা যে বিষয়টি আসলে আমাদের একজন সহকর্মীর কাছ থেকে জানছিলাম, আজকে অর্থ পরিকল্পনা উপদেষ্টা কথা বলেছেন রিজার্ভ ব্যবস্থাপনা নিয়ে, মূল্যস্ফীতি কমানোর বিষয়গুলো নিয়ে তিনি আশাবাদ জানিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে পণ্যমূল্য যে কমে আসতে পারে সেই আভাস দিয়েছেন। চাঁদাবাজি কমানো থেকে শুরু করে আরও অনেকগুলো উদ্যোগের কথা বলেছেন। মোটা থেকে শুরুতে আপনার কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইবো যে আমরা এই যে পরিবর্তিত প্রেক্ষাপট, অর্থাৎ ভিন্ন বাংলাদেশ, 5ই আগস্টের পর অনেকেই আমরা বলছি যে দ্বিতীয় বিজয় আমাদের, এই দ্বিতীয় বিজয়ের এই প্রেক্ষাপট নিয়ে আপনার কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। এটিকে কিভাবে দেখছেন এবং এই সম্ভাবনার বাংলাদেশকে, এই আর্থিক খাতে যে নতুন নেতৃত্ব, সেই নেতৃত্বকে কিভাবে দেখছেন? রিজওয়ান রহমান। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ 2.0 যেটা ছাত্রদের মুখে মুখে শোনা যাচ্ছে, ছাত্ররা কি পারে কি পারে না এটা আমরা অতীতে দেখে এসেছি, আজকেও আবার দেখলাম নতুন করে। আমি 71 দেখিনি, আমি 24 দেখেছি। তো অবভিয়াসলি উই ফিল ভেরি প্রাউড যে আজকে আমাদের এই ছাত্ররা যে তারা ছোট হলেও তাদের গলার জোর কত এবং তারা কি করতে পারে তারা প্রমাণ করে দিয়েছে। তারই সাথে আমি প্রায় 1000-এরও বেশি ছাত্র যারা আত্মত্যাগ করেছেন এবং আমাদের সাধারণ জনগণ যারা আমাদের ইনোসেন্ট সিভিলিয়ানস, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদেরকে যেন শহীদের মর্যাদা দেন। আমি শুরুতে চলে আসি আপনার প্রতিবেদন, যেটা আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক নতুন মুখ, অনেক নতুন চেহারা আমরা দেখতে পাচ্ছি। আসলে বাংলাদেশ তো এই মুহূর্তে আমাদের আতঙ্ক কিন্তু কেটে যায়নি, কেননা যেটা হয়েছে এই গত এত বছর ধরে এই জবাবদিহিতা যেহেতু আমরা নিশ্চিত করতে পারিনি, এর পিছনেই এত কিছু ঘটে গেছে ভিতরে ভিতরে। বরঞ্চ আজকে দেখা যাবে যে এখন যখন আমরা ইনভেস্টিগেশন করবে সরকার বা বিভিন্ন সরকারের অঙ্গ সংগঠনগুলো, সেখান থেকে দেখবেন আরো পোকামাকড় বেরিয়ে আসবে আস্তে আস্তে। গত 4-5 দিনের মধ্যে এত কিছু বেরিয়ে এসছে, তার মানে বুঝতে পারেন যে আরো কত কিছু বাকি থাকতে পারে। তো সেটা আমাদেরকে এখন সবাইকে ধৈর্যশীল হতে হবে। আসলে ছাত্ররাও এখন এখনো তাদের রক্ত গরম, স্বাভাবিক, তারা তো বিচার চাইবে, তাদের অধিকার, এটা সম্পূর্ণ, তারা ছাত্র বলা ঠিক না, এটা পুরো জাতিরই অধিকার এবং জাতি চাচ্ছে সেই বিচার, এবং যারা অন্যায় করেছে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং সেটাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল। এখানে যেটা আমরা দেখতে পেরেছি যে একটা নতুন প্রধান বিচারপতি এসছে, যার প্রতি মানুষের এখন অনেক আশা বসে আছে যে উনি আমাদেরকে সবকিছুর আলোর জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সটা প্রমাণ করে দিবেন বা এটাকে গুছিয়ে যাবেন। এর পাশাপাশি আমাদেরকে এখন ধৈর্য ধরতে হবে। যেটা আমরা গত 17 বছরে করতে পারিনি, সেটা আমরা আগামী 17 দিনে করতে পারবো না। আমাদের প্রথম দাবি, যেটা ব্যবসায়ীরা সবসময় বলছেন, আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ফিরিয়ে আনা এবং ল অ্যান্ড অর্ডারটাকে রিস্টোর করা আমাদের প্রাধান্য হবে। এর পাশাপাশি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। এই সময়টা আসলে ওনারা অফিসে যাবেন, আমরা দেখতে পাচ্ছি ওনারা শুক্রবারেও মিটিং করেছেন এবং ওনারা শনিবারে অফিস করেছেন, মানে ওনাদের এখন আর ঘুমানোর সময় নেই, ওনারা এখন খুব জোরে সোরে কাজ করছেন।
এবং আমরা অতীতে যেটা দেখেছি যে ওই 90 দিনের অন্তর্বর্তীকালীন সরকার বা বিভিন্ন ধরনের সময়ের মেয়াদ নিয়ে আজকে সংবাদ মাধ্যমরা অনেক প্রশ্ন করছেন যে এই সরকার কতদিন থাকবেন। আমার মনে হচ্ছে যে আমি মনে করি যে তাহলে তো সংবাদ মাধ্যম অলরেডি অস্থির হয়ে যাচ্ছে তাদেরকে বিদায় করার জন্য। ওনাদেরকে সময় দিন, ওনারা অনেকদিন পরে একটি কিন্তু অন্তর্বর্তীকালীন সময় এসছে। আজকে ছাত্ররা নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, বাংলাদেশ 2.0 বলছে, তাদেরকে একটু সময় দিতে হবে। তারা তাদের দায়িত্ব বুঝবে, তারপর তারা জিনিসপত্র বের করবে, তারপরে তারা একটা সংস্কারের পরিচালনা করবে, পরিকল্পনা করবে। এগুলোর জন্য তাদেরকে সময় দিতে হবে। বাট আমরা আশাবাদী, এই পর্যন্ত আমরা যা দেখছি, আমরা গতকালকে যেটা দেখলাম, আমাদের ব্যবসায়ী সমাজে আমরা একটা জোক সব সময় ছিল যে আমাদের এই অর্থনৈতিক সংকটের মধ্যে ডক্টর আসানেশ মনসুর ইজ দি পার্সন উই নিড। এবং ইন্টারেস্টিংলি দেখলাম যে ডক্টর আসানেশ মনসুর হ্যাজ বিকাম দি গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। এইটা তো আসলে আমরা উই আর ভেরি হ্যাপি টু সি সামবডি অফ দ্যাট লেভেল, যিনি আইএমএফ এর সাথে দীর্ঘ সময় ছিলেন এবং আইএমএফ এর পরে ওনার যে অবদান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে এবং আমাদের পুরো ব্যবসায়ী সমাজকে তিনি অ্যাডভাইস করতেন। আমি ব্যক্তিগতভাবে যখন ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম, আমি ওনাকে আমার শিক্ষক বলে ডাকতাম, বিকজ ওনার কাছে আমি সবসময় পরামর্শ নিতাম আমাদের ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস গুলোর জন্য কিভাবে কাজ করা যায়, মাইক্রো লেভেলে কিভাবে বেসরকারি খাতকে ইনভলভ করা যায়, বা এসএমই খাতকে কিভাবে পুনর্বাসন বা শক্তিশালী করা যায়। একইভাবে আমরা দেখেছি যে দীর্ঘ কয়েক দশকেরও বেশি বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে আমি ব্যক্তিগতভাবে, আমি একজন স্টক ব্রোকার, আমি একজন অ্যাসেট ম্যানেজার, বিসেক ডিরেক্টলি আমার রেগুলেটর, প্লাস আমি একটা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা। তো এখানে আমরা দেখেছি যে অনেক অনিয়ম, দুর্নীতি এগুলো হয়েছে। এখন এখানে তারা আমার আরেকজন পলিসি এক্সপার্ট ডক্টর মাসুর রিয়াজ, ডক্টর মাসুর রিয়াজকে আমরা সবাই চিনি এবং ডক্টর মাসুর রিয়াজ যথেষ্ট বাণিজ্য সংগঠনের সাথে কাজ করেছেন। ওনার কিনোট প্রেজেন্টেশন এই সে আমরা দেখে আমাদের মোটামুটি সবসময় ওনার কাছে আমরা অ্যাডভাইস নিয়েছি এবং ওনারা কিন্তু বরাবর যেখানে প্রয়োজন দে হ্যাভ বিন ক্রিটিক্স। এটা কিন্তু কোনো দলীয় বা কোনো সুবিধাবাদী তাদের সাথে কাজ করা এগুলো না। ওনাদেরকে দেখেছি আমরা যখন ইকোনমিতে কোনো ক্রাইসিস বা কোনো কিছু ছিল, ওনারা ক্রিটিসাইজ করেছেন বোথ ডক্টর মাসুর রিয়াজ এন্ড ডক্টর আসানেশ মনসুর অফকোর্স। এবং ওনাদের সাথে আমি বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি একত্রিত হয়েছি। So I'm very excited যে এখানে প্রাইভেট সেক্টর পার্সপেক্টিভটা একটু ক্লিয়ারলি ধরা হবে এবং আমি আশাবাদী যে এই ধরনের ইনস্টিটিউশন যদি আমরা একটার পর একটা গড়ে তুলতে পারি, তাহলে আমরা রাজনীতিকরণ থেকে একটু দূরে চলে আসতে পারবো। রাজনীতি করা খারাপ না, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানে রাজনীতি করা, এইটা কিন্তু আসলে রাজনীতি হবে রাজপথে। তো সেটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেটা আপনি একটা ইনস্টিটিউশনকে পলিটিসাইজ করা, এইটা কোনো দলের জন্য, কোনো দেশের জন্য, কারোর জন্য মঙ্গল না। জি, এবং সেটি আসলে বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছিল, যেটি আমরা দেখেছি। অর্থাৎ 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকে যে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন, সেটি 2024 পর্যন্তও মানুষ কিন্তু গণতন্ত্রের কথা বলেছেন, কিন্তু আসলে প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ এবং দুর্বৃত্তায়নের ঘটনাই আমরা আসলে বারবার দেখেছি, যে কারণে সেই গণতন্ত্রের সুফল কিন্তু মানুষ পাননি। রিজওয়ান রহমান, আমরা একটু আর্থিক খাতের যে নেতৃত্বের কথা বলছিলেন, মাসরুর রিয়াজ এবং আহসান মনসুর, আমরা অনেকে আশাবাদী হচ্ছেন যে এই ধরনের মানুষগুলো যখন নেতৃত্বে আসছেন, সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারেও যারা দায়িত্বে রয়েছেন, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে তাদেরকে যদি সময় দেওয়া হয়, আসলে যে সংস্কারের কথা বলা হচ্ছে, রিফর্মের কথা বলা হচ্ছে, সেটি আসলে তারা করার মতো ক্যাপাবল এবং তারা সেটি করতে পারবেন? আপনি যদি সময় দেন, অবশ্যই তারা ক্যাপেবল হবে, আমি আশাবাদী। আপনি ক্যাপেবল কারা হবেন না? যাদের একটা লিনিয়েন্স থাকবে কোন একটা দুষ্টচক্রের প্রতি, এবং এই সময়টা আপনি যে কোনো কাউকে দিতেন এবং তাদের যদি স্বচ্ছতা থাকতো। আর আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিবেদন দেখছি, আমরা ব্যবসায়ী সমাজ সবাই, আমাদের গভর্নর, আমাদের নতুন চেয়ারম্যান অফ দি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদের সবাইকে চিনি, তাদের সাথে আমরা কাজ করে অভ্যস্ত, তাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ব্যবসায়ী অর্থনীতির ব্যাপারে। তো আমার মনে করি যে এই ধরনের লাইক মাইন্ডেড মানুষ যদি আসে, যত যাই বলেন, আপনি আজকে আপনার দেশের 80% বেশি অর্থনৈতিক টাকা এই ব্যবসায়ী সমাজে ঘোরাচ্ছে। সরকার ইজ দি ফ্যাসিলিটেটর অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর ইজ দি ইমপ্লিমেন্টার। দিস থিংস আমাদেরকে একটু নজর দিতে হবে এবং অবশ্যই তাদেরকে সময় দিতে হবে এবং সবার নিয়ত এক থাকতে হবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের সাথে যেসব মন্ত্রণালয় বা যেসব ধরনের প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত, তারা কিন্তু এখন এই যে
যেই সমস্যাটা আমাদের অতীতে ছিল, ল্যাক অফ ইন্টারমিনিস্টেরিয়াল অর ইন্টার ডিপার্টমেন্টাল কোলাবোরেশন, এই জিনিসটা যেন না হয়, এইটা আমাদেরকে এনশিওর করতে হবে। এবং আমার যেটা ধারণা যে এখন যদি আপনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে কোনো ল্যাক অফ কোলাবোরেশন হওয়ার কথা না। দুইজনই লাইক মাইন্ডেড মানুষ, দুইজনই ইকোনমিস্ট, দুইজনই ওয়ার্ল্ড ব্যাংকের ব্যক্তিত্ব, একজন IMF, একজন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তো আরেকজন হলো IFC। তো এনারা সবাই কিন্তু লাইক মাইন্ডেড মানুষ, এনারা সবাই একসাথে অতীতে কাজ করেছেন। এবং আমি মনে করি এই ধরনের লোকজন, ইভেন আমাদের যে আজকে অর্থ উপদেষ্টা, উনিও এসব ধরনের কাজের মধ্যে উনি জড়িত ছিল, উনি বিভিন্ন পলিসি লেভেলে উনি অ্যাডভাইজারি রোল প্লে করেছেন। এনারা সবাই কিন্তু লাইক মাইন্ডেড মানুষ। আসলে লাইক মাইন্ডেড মানুষ যদি একসাথে থাকে এটা অবশ্যই সম্ভব, আমরা আশাবাদী। আমাদের এখন যেটা মূল চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ড করা। এখন জনগণ কাউকেই বিশ্বাস করে না। জনগণ ব্যবসায়ীদের উপর ট্রাস্ট হারিয়ে ফেলেছে, জনগণ সাংবাদিকদের উপর ট্রাস্ট হারিয়ে ফেলেছে, আমলাদের উপরে ট্রাস্ট হারিয়ে ফেলেছে। জনগণ কাউকেই বিশ্বাস করে না, তারা এখন সব দিকে সতর্ক থাকতে চাচ্ছে। এই জন্যই আমি মনে করি এই ধরনের পদক্ষেপগুলো খুবই জরুরি, এবং এনাদের মতো লোকজন আগে ওনাদের আত্মবিশ্বাসটা ফিরিয়ে এনে দিবে জনগণের হাতে, এবং তারাই যখন এই রেজাল্ট গুলো তৈরি করবে আস্তে আস্তে। এবং এখন কিন্তু আপনি মনে করেন না যে অতি শীঘ্রই অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এটা সম্ভব না। বিকজ আজকে এত বছর আমাদের কাছে তথ্য গোপন করা হয়েছিল, আমরা অনেক কিছু কিন্তু ডেটার ভুল ছিল। কিছুদিন আগে আপনারা এক্সপোর্টের যে ডেটার একটা বিশাল $10 বিলিয়ন ঘাটতি, সেটা চলে এসছে। এইসব জিনিস আমাদেরকে এখন একটু সময় দিতে হবে, এবং আমি বিশেষভাবে সর্বোপরি সবাইকে অনুরোধ করব আসলে ধৈর্য ছাড়া আপনাদের এখন, যেহেতু এটা এত বছর ধরে হয়ে আসছে, এটা 2-1 দিনের মধ্যে সম্ভব না, এটা 3 মাসে সম্ভব না, এটা 6 মাসে সম্ভব না। তাদেরকে আপনার যথেষ্ট সময় দিতে হবে, এবং সংস্কারের জন্য এই প্রাইভেট পাবলিক যে আপনার ডায়ালগ গুলো, এগুলোকে বজায় রাখতে হবে, এবং এই কোলাবোরেশনটাকে নিরবিচ্ছিন্ন রাখতে হবে। না হলে কিন্তু এই যে এতগুলো হাজারো শহীদের জীবনগুলো বৃথা যাবে। তারা যেই কারণে আজকে আন্দোলনটা করেছে, তারা চায় একটা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ। তারা কিন্তু খুব বেশি কিছু চায় না। পরিচ্ছন্ন বলতে পরিচ্ছন্নের মধ্যে রাজনীতি আছে, পরিচ্ছন্নের মধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ আছে, পরিচ্ছন্নের মধ্যে আমলাতন্ত্র আছে, সবাই তারা কিন্তু পরিচ্ছন্ন। তারা এখন দেখেন আন্দোলন শেষ করে তারা এখন সব পরিষ্কার করছে। তো তাদের এই জিনিসটাকে আমাদেরকে অনার করতে হবে, তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এবং একই তার পাশাপাশি আমি মনে করি এরা সবাই এখন ধৈর্যের পরিচয়টা আমাদেরকে দিতে হবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটি সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল ফিগার, উনি শুধু বাংলাদেশি সেলিব্রিটি না, উনি হিজ অ্যান ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। ওনাকে সময় দিতে হবে, উনি ওনার মতো কাজগুলো গুছিয়ে নিক, উনি ওনার মতো যে আজকে ওনার যে ক্যাবিনেটটা উনি তৈরি করেছেন তাদের সাথে বসে তাদেরকে সময় দিতে হবে। আজকে দেখেন আপনি গত 3-4 দিনে এত কথা হয়ে গেছে, এত হই হুল্লার হয়ে গেছে, অথচ তাদের সরকারের বয়স মাত্র 3-4 দিন। তাদেরকে তো একটু সময় দিতে হবে। এর মধ্যে তারা কিন্তু ওয়ার্কিং ডেও পায়নি, বরঞ্চ আপনি এই সপ্তাহ থেকে আপনি কাউন্ট করবেন। তো তাদের প্রতি আমি মনে করি যে একটু ধৈর্য ধরা, এবং আমি আশাবাদী যে তারা এখানে তাদেরকে কিন্তু ছাত্ররাই বসেছে। এবার কিন্তু আপনি জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে ছাত্রদের বিশেষ ভূমিকা ছিল, এবং তারাই কিন্তু তাদের পছন্দ মতো লোকজন বসিয়েছে এখানে বিভিন্ন জায়গায়। এবং আমি মনে করি যে এইটা আস্তে আস্তে তাদেরকে সময় দিলে, এবং আমি কিছু রাজনৈতিক দলদের কিছু প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, তারা বলছে যে সময় তারা দিলেন, কিন্তু আমি এটা অনুরোধ জানাবো তারা যেন কিছুদিন পরে আবার একটু অস্থির না হয়ে পড়ে। আপনারা যদি সংস্কার ফিরিয়ে আনতে চান, আপনারা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তাহলে ফর ওয়ান্স এন্ড ফর অল এট দি এন্ড অফ দ্য ডে এই সরকারের প্রধান লক্ষ্য হবে যে দি 3 ব্রাঞ্চেস অফ দি গভর্নমেন্ট, আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ, আমাদের লেজিসলেটিভ ব্রাঞ্চ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, এগুলোকে যদি আমরা স্বাধীন না করতে পারি, তাদেরকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি, আগামী সরকার এসেও কিন্তু এই ধারাবাহিকতা কোনোদিন বজায় রাখতে পারবে না। আবার দেখবেন আমরা পিছিয়ে পড়বো। আমরা যদি আমাদের ল এনফোর্সমেন্টকে ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি, আমাদের জুডিশিয়ারিকে এবং আমাদের গভর্নমেন্টকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি, তাহলে তারা করতে পারে। দে শুড বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্স, অ্যান্ড প্রত্যেককে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই জবাবদিহিতা যদি আমরা নিশ্চিত না করতে পারি, ভবিষ্যতে এটা আবারও হবে, এবং আমরা কিছুতেই চাবো না এতগুলো হাজারো শহীদের জীবন বৃথা যাক। একটা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে আসলে হয়রানি থাকবে না, যেখানে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, সেটি আমাদের কাম্য। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই আমাদেরকে আজকের এই আলোচনায় সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন এবং আবারও ধন্যবাদ। ধন্যবাদ।
দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আমরা কথা বলছিলাম সমসাময়িক অর্থনীতি নিয়ে, নতুন নেতৃত্ব নিয়ে, বিশেষ করে আর্থিক খাতের যে নতুন নেতৃত্ব তা নিয়ে। বিজনেস আওয়ার্ডের সময় হলো একটা বিরতি নিবার, ফিরব শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এখন থেকে মূল্যস্ফীতি ও জিডিপির প্রবৃদ্ধির তথ্যে কোনো লুকোচুরি নয়, থাকবে না গরমিল। পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারি প্রকল্পে অর্থ অপচয় বন্ধের আহ্বান জানিয়ে অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও জানান তিনি। ব্যাংকিং খাতে শিগগিরই সংস্কার করা হবে বলেও জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা। গেল কয়েক বছর ধরেই নিয়ন্ত্রণে নেই নিত্যপণ্যের বাজার। এক যুগের রেকর্ড ভেঙে জুলাই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি 14% ছাড়িয়েছে, আর সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.66%। লাগামহীন এই মূল্যস্ফীতিকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই যে ইনফ্লেশনটা বেড়েছে, আমি তো ওটা দেখেছি, আমি ভাবলাম যে বেড়ে গেছে, এটা আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক ম্যাসাজ করে এটাকে কমাবো কিনা, আমার ওই সময় যা আছে তাই। সত্যিকার ছবিটা লোকজন দেখুক, চিত্রটা, এবং কন্ট্রোল করার জন্য আমরা যথেষ্ট। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। এরপর এনএসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশন সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, আপাতত মেগা প্রকল্প নয়, গুরুত্ব পাবে জীবন জীবিকা সম্পর্কিত প্রকল্প। অর্থের অপচয় বন্ধ করতেই হবে। আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেষ্ট খরচ করবেন, সেটা করবেন না। এখন থেকে একই ব্যক্তি একাধিক প্রকল্পের পরিচালক থাকতে পারবেন না। সেই সাথে শিগগিরই ব্যাংকিং খাতে সংস্কার করা হবে বলেও জানান অর্থ পরিকল্পনা উপদেষ্টা। চারটা পেজের দায়িত্ব থাকা মানে আপনি বুঝতে পারছেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। আজকে কিন্তু প্রধান সূচকের বেশ ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি, এবং জানি যে বিএসইসিতে কিন্তু নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, এবং মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুঁজিবাজারের গতি ফিরবে সেই আশায়, এবং সবাই আশাবাদী। আমরা দেখে নেই এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি। প্রধান সূচক ডিএসইএক্স কিন্তু বেলা 1:30 নাগাদ আমরা দেখছি 82 পয়েন্ট বেড়েছে, বেড়ে অবস্থান করছে 5950 পয়েন্টে। সরিয়া সূচক 16 পয়েন্ট বেড়েছে, এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক সেটিও কিন্তু 59 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2193 পয়েন্টে। সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারায়। এর পাশাপাশি আমরা দেখছি যে লেনদেনও আজকে কিন্তু বেশ চাঙ্গা ভাব, অর্থাৎ ভালো রকমের কেনাবেচা হচ্ছে আজকে। 981 কোটি টাকার লেনদেন কিন্তু ছাড়িয়ে গেছে, অর্থাৎ লেনদেন দিন শেষে আমরা বলাই যায় যে প্রায় 1000 কোটি টাকার লেনদেন হয়ে যাবে এবং 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবং 153টি শেয়ারের দর এখন পর্যন্ত বাড়ার তালিকায় নাম লিখিয়েছে, 214টির দর কমেছে, এবং অপরিবর্তিত আছে 29টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম। এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এরপর আমরা মুদ্রাবাজার পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে। প্রধান মুদ্রার বিনিময় মূল্য সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে আমরা সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে জানিয়ে দেব যে প্রধান মুদ্রার বিনিময় মূল্য আজকে কোন মুদ্রা কত টাকায় কেনা বেচা হচ্ছে। এবার আমরা দেখে নেব প্রধান মুদ্রা। যদি আমরা দেখি যে শুরুতেই মার্কিন ডলার সবথেকে প্রভাবশালী মুদ্রা। আমরা দেখেছি আনুষ্ঠানিক দর নির্ধারণের পর থেকে কিন্তু 117 টাকায় কেনা হচ্ছে, 118 টাকায় বিক্রি করা হচ্ছে ব্যাংকে। ইউরো 128 টাকা ক্রয় মূল্য, 136 টাকা বিক্রি মূল্য, এবং পাউন্ড 150 টাকা ক্রয় মূল্য, 159 টাকা বিক্রি মূল্য। চীনা ইউয়ান 16 টাকা ক্রয় মূল্য এবং 16 টাকা 58 পয়সা বিক্রি মূল্য। সৌদি রিয়াল 31 টাকা ক্রয় মূল্য, 31 টাকা 59 পয়সা বিক্রি মূল্য। ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 38 পয়সা ক্রয় মূল্য এবং 1 টাকা 42 পয়সা বিক্রি মূল্য।
মুদ্রার পর আমরা স্বর্ণের দাম দেখে নিতে চাই। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ দিয়ে থাকেন 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ কিন্তু এখন রেকর্ড দাম, অর্থাৎ 1,20,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের স্বর্ণ 1,14,622 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 98,000 টাকা প্রতি ভরি এবং সনাতন স্বর্ণের দাম 81,000 টাকা ভরি। এরপর রূপার বাজার দেখে নেব। রূপার দর অপরিবর্তিত রয়েছে অনেক দিন ধরেই। রূপার দাম খুব একটা পরিবর্তন আসলে নিয়মিত হতে দেখা যায় না। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা 2,098 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা। 18 ক্যারেটের রূপা 1,714 টাকা এবং সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা, রূপার বাজারের আপডেট এবং সবশেষ দরদাম। নিউরোডাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নিবার। ফিরব দেশ ও জনপদের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, এই মুহূর্তে যেতে চাই রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে। আজকে কিন্তু গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি একটি সংলাপ আয়োজন করেছেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করছেন। সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। কোটা বিরোধী আন্দোলন, পরবর্তী দেখলাম বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরাট একটা ব্যাপার সমাজে। আমরা কি ওই চাকরির ক্ষেত্রে যেটা আরম্ভ করছিল সেই ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাই, না সামগ্রিক অর্থে আমাদের যে সম্পদ আছে এই সম্পদের সমবন্টন? এই যে আমাদের বিপুল সংখ্যক জনগোষ্ঠী সম্পদ থেকে বঞ্চিত, আমাদের টোটাল সম্পদের 92% হলো 43 লাখ লোকের কাছে আছে, আর সমস্ত জনগোষ্ঠীর কাছে আছে 8%। এরকম রিফর্মের একটা রিসার্চ দরকার, একটা আন্দোলন দরকার। এই সরকার এই যে 1 মাসে যারা আন্দোলন করে একটা বিপ্লব করলো, তাদের কি সেরকম কোনো গবেষণাপত্র আছে? তারা কি পারবে এই সমাজকে রিফর্ম করতে? এই যে বৈষম্য দূর করা, তারা যে বৈষম্য বিরোধী নাম দিয়েছে। 1, 2 নম্বরে আমি একটু বর্তমান সময়ের কথা বলছি যে আমরা ব্যাখ্যা জানি, অনেকেই নলেজেবল এখানে। এই বৈষম্য বিরোধী সময় নেই। এই বৈষম্য বিরোধী সমাজ তৈরি করতে হলে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, সামাজিক আন্দোলন এবং এই সম্পদ মানে মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। যে আমি সাবেক সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করছি, ওখানে দেখেছি একেবারে সবার কাছ থেকে সম্পদ রাষ্ট্রীয়তা আসলে তার ফল একটা ভালো দেয় না। আমরা 1991 সালে দেখেছি। এ ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগাতে হবে, কমিশন গঠন করতে হবে জনগণের মতামত নিয়ে। আমি বদিউল আলম স্যারের একটা কথা বলতেই চাই। উনি একসময় টক শোতে বলতেছেন যে আমার কাজ আমি করবো, তর্কে শুধু জিগাইবো। এখন যদি এই বর্তমান সরকার ওইরকম করে, তাদের কাজ তারা করবে, তর্কে শুধু জিগাইবে, আমাদের মানুষ দেখে নিয়ে একটু জিজ্ঞেস করবে শুধু, তাহলে তো এটা ফলপ্রসূ হবে না। আর যে কথাটা বলতে চাচ্ছি যে এই তারল্য সংকট ব্যাংকে এখন প্রচন্ড তারল্য সংকট। এই টাকা কোথায়? গত বছর 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে। এই টাকাগুলো সম্পূর্ণ ঘুষখোর, সুদখোর, রাজনীতিবিদ, চোরা রাজনীতিবিদের ঘরে আছে। কিছু কিছু নমুনা দেখছেন যেসব নেতাদের বাড়ি থেকে টাকা বেরোচ্ছে, সব ব্যাখ্যা করবেন না প্লিজ। এইরকম তারল্য সংকট দূর করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। আর একটা কথা না বললে আমি ঘরে যেতে পারবো না। আমার মেয়ে বুয়েটের ছাত্রী, একজাক বুয়েটের ছাত্রছাত্রী আমার ঘরে বলে গেছে মেধা পাচার হচ্ছে। এই তাদের যোগ্যতা অনুসারে কাজ পাচ্ছে না। বর্তমান চাকরির জন্য যে ধরনের ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন আসে, এতে ক্ষেত্রে এদের এই ধরনের প্রতিফলন হয় না। বুয়েট থেকে প্রচুর ছাত্র প্রতি বছর অর্ধেকের বেশি পাচার হয়ে যাচ্ছে। এদের কাজের ব্যবস্থা করা, এদের এই দেশে রাখা, এদের দেশেই অ্যাকোমোডেট করা। সবাইকে ধন্যবাদ। আপনি লাস্ট সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আমি দর্শক, আমরা দেখছিলাম যে সিপিডি নাগরিক ভাবনা শুনছিলেন। আসলে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার আগামী দিনে চ্যালেঞ্জ করানো নিয়ে সেখানে সরাসরি যুক্ত ছিলাম। এই মুহূর্তে আমরা যেতে চাই রংপুরে আবু সাইদের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্দোলন যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের এই অবস্থা হলো কেন, এটা তুই বলেন।
দর্শক, আমরা চেষ্টা করছিলাম আসলে মির্জা ফখরুলের কথা শোনার, যদিও আমরা এই মুহূর্তে সংযোগটি পেলাম না। ছিলাম আমরা শহীদ আবু সাইদের বাড়িতে, আমরা পরবর্তীতে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সাইবার ট্রাকের কম দামি মডেলের ক্রয়াদেশ বন্ধ করার ঘোষণা দিয়েছে টেসলা। নির্মাতা প্রতিষ্ঠানটি মনে করে প্রতি ইউনিটের মূল্য $61,000 হিসেবে কম নির্ধারণ করা হয়েছে। রয়টার্স জানায়, কম দামের ওই মডেলগুলোর পরিবর্তে এখন থেকে $1 লাখ মূল্যের সংস্করণটি বাজারে আনবে টেসলা। ইলন মাস্ক 10 লাখ সাইবার ট্রাক বিক্রির পূর্বাভাস দিলেও গাড়িটির দাম ও কার্যক্ষমতা নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া এখনও ইতিবাচক নয়। দাম বাড়িয়ে মূল্য পুনর্নির্ধারণে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাজারে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ার্ডের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ার্ডে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।